দুর্গাপুজোর সময় কুমোরটুলি নয়, তবু এত হই হই কেন, এরকম সাজো সাজো রব কেন? কারণ এরা খবর পেয়েছেন যে জিৎ আসছে। হঠাৎ কুমোরটুলিতে জিৎ, কারণটাই হলো জিতের নতুন ছবি অসুর মুক্তি পাচ্ছে বছরের প্রথম ছবি হিসেবে ৩রা জানুয়ারি। কিগান মান্ডি অর্থাৎ এই ছবির মৃৎশিল্পী এখানে এসে হাজির হচ্ছেন। আমরাও অপেক্ষা করছি জিতের জন্য, কখন আসেন। আমি কর্ণের কাটামুন্ডু, আমি কনিষ্কের ধড়, আমি মোহ, আমি বজ্র বিষাদের ঝড়। এরকম শীতের কুমোরটুলিতে মানে জেনারেলি কুমোরটুলি সবাই পুজোর আগে টাগে আসে আর কি, যদি দেখতেও ইচ্ছে করে। কিগান মান্ডি জিতকে একেবারে রাস্তায় নামালো, একবার মেট্রোতে, একবার কুমোরটুলিতে। আর ইউ এনজয়িং ইট? ইয়েস অফ কোর্স, কারণ চরিত্রটাই ওরকম। আমার চরিত্রটাই হচ্ছে একেবারে একজন সাধারণ নর্মাল মানুষ। আর সিনেমা দেখলে যখন বুঝতে পারবে যে কিভাবে সে একজন অর্ডিনারি মানুষ, সে গ্রো করতে থাকে ক্যারেক্টারটা মানুষের মধ্যে। তো ওরকমই একটা ব্যাপার আছে। এন্ড হি ইজ লাইক কমপ্লিটলি আ নর্মাল মাটির মানুষ। সেই জন্য মাটির কাছাকাছি, মাটি নিয়ে কাজ, ঘর বাঁধা, কিন্তু শিখেছো সব জিৎ? না, মানে এই ফিল্ম শুরু করার আগে ডেফিনেটলি আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, পাভেল অ্যারেঞ্জ করেছিল এই সমস্ত আর্টিস্টদের। তার অফিসে এসে ছোট ছোট কিছু কিভাবে স্ট্রোকস করতে হয়, স্ট্রোকস নিতে হয়, আর কিভাবে মাটি দিয়ে একটা প্রতিমা আঁকা যেতে পারে বা প্রতিমা বানানো যেতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো ডেফিনেটলি একটা ওয়ার্কশপ হয়েছিল। মানে আমার জন্ম যেহেতু কালীঘাটে, তো পটুয়াপাড়াটা আমার বাড়ির কাছে। আমি ছোটবেলা থেকে এগুলো দেখেছি অনেক। তো এখানে এসে আমার ওই পটুয়াপাড়ারই কিছুটা মনে পড়ছে আর কি। পটুয়াপাড়ারই গলিগুলোতে এরকম ঢুকলে এই ধরনের জিনিস পাওয়া যায়। হয় না যে একজন অ্যাক্টরের লাইফে অনেকগুলো প্রসেস যায়, সেই প্রসেসগুলো অ্যাক্টরকে তার নিজের জীবনের পেছনেও খানিকটা ফেরত নিয়ে যায়। সো ইজ দিস দ্যাট কাইন্ড অফ আ ফিল্ম যেটা তোমাকে তোমার অল্প বয়সটাকে ছুঁয়ে দিল? আমি ওইভাবে এই ফিল্মটাকে দেখিনি। আমি দেখেছি যে একটা রেলেভেন্স, একটা ঘটনা যেটা ঘটেছিল 2015 সালে, আর সবচেয়ে বড় দুর্গা, আর সেটার কে ব্যাকড্রপে রেখে তার সাথে একটা ফিকশন জুড়েছে পাভেল। সেই সমস্ত জিনিস নিয়ে ভালো লেগেছিল, যার ফলে আমরা ভাবলাম যে না, ঠিক আছে, এই ফিল্মটা প্রডিউস করা যেতে পারে। একটা প্যান্ডেল বানাবো দুর্গাপুজোতে, বিশাল বড় জায়গা চাই, প্রচুর টাকা চাই। এটাকে তুমি বিশ্বাস করো না? তাকে নিয়ে বাজি ধরছো? আমার ওর উপর একদম ভরসা নেই, কিন্তু ওর কাজের উপর আছে। আমি এই ধরনের কমপ্লিট ট্রান্সফরমেশন ইন টার্মস অফ লুকস, এটা আমার অনেকদিন ধরে করা হয়নি। মেকআপের ক্ষেত্রেও ইট ওয়াজ লাইক অ্যাবাউট 5-6 স্টোন ডাউন। আর অনেকে চিনতে পারছিল না সেটে, বাড়ির লোকও চিনতে পারছিল না এক এক সময়। জেনারেলি আমরা জানতে চাই যে প্রত্যেকবার তোমার যখন একটা করে লুক আউট হয়, মেয়ে কি বললো? এটা কিগান মান্ডিকে দেখে মেয়ে কি বললো? মানে সে খুব ডার্টি পেতো আমাকে। মানে কিগান মান্ডি ওরকমই আর কি, 2-3 দিন মাঝে মাঝে স্নান করে না, সপ্তাহে 2 দিন করে স্নান করে, ইগোছে। আমি আমার দর্শকদের এই কথাটা একটুখানি বলতে চাই যে কিগান মান্ডি চরিত্রটাকে পরিচালক পাভেল যে দুটো মূল চরিত্রের উপর দাঁড় করিয়েছেন, তারা দুজনেই খুব শান্তিনিকেতন ঘনিষ্ঠ, রামকিঙ্কর বেজ এবং ঋত্বিক ঘটক। যেটা আমাকে এটা বলো, তুমি তো আর্টিস্ট, তোমার তো ভেতরে ধরো নানা রকমের অনুভূতি কাজ করে। এই মানুষ দুটো, রামকিঙ্কর বেজ আর ঋত্বিক ঘটক যদি বলি, একটা পয়েন্ট অফ টাইম তারা ভীষণ রেক্লুজও ছিলেন, ভীষণ একা একজন মানুষ। কিগান মান্ডির সঙ্গেও কি সেইটা তুমি একাত্মবোধ করেছো যে সত্যি আর্টিস্টরা একটা পয়েন্টে গিয়ে একা হয়? কিগান মান্ডিও অনেকটা একাই ছিল। মানে ও হয়তো ইমোশনালি এক এক সময় ক্যারিড অ্যাওয়ে হয়ে যেত, একটা রিলেশনসকে খুব অন্যভাবে নিয়েছিল। বাট এন্ড অফ দ্য ডে হি ওয়াজ একা। ওর ইলিউশনে কিছু কিছু জিনিস ছিল, ওর ইমাজিনেশনে কিছু কিছু জিনিস ছিল, সেগুলোই তারাই হয়তো তার শেষ অবধি বন্ধু থেকে ছিল। তো এখানে সেরকম ভাবে আবিরের চরিত্রটা বা নুসরতের চরিত্রটা বেসিক্যালি তিনজন বন্ধুর একটা ভালোবাসার গল্প। মানে আমি বলছি যেটা ফিকশন পার্ট, যেটাকে পাভেল এটার সঙ্গে যুক্ত করেছে, বাট ট্রেলার দেখে যতটা বোঝা যায় তিনজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং আছে, এবং বাকিটা 3rd of জানুয়ারির পর। এটা একটা মজা আছে, জিতকে নিয়ে যে কোনো ছবিরই প্রমোশন তুমি করতে যাও, ইউ ওয়ন্ট গেট দ্য স্টোরি মাচ, ও সেটাকে একদম শেষ অবধি বাঁচিয়ে রাখে। দ্যাটস গুড।
তুমি তো নিজে একজন শিল্পী, এত বছর ধরে কাজ করছো, ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছো, সত্যি কোনো একটা পয়েন্টে গিয়ে তোমার মনে হয় তুমি একটা এভরিবডি ইজ একা, মানে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব জার্নি, সে তুমি হও আমি হই আর এক্স ওয়াই জি যেই হোক না কেন, তো প্রত্যেকটা মানুষের নিজস্ব জার্নি। বাট আগেন সমাজে চলার জন্য, টিকে থাকার জন্য কিছু সম্পর্ক আছে যেগুলো থাকে, যেগুলোর বাইরে মানুষ বেরোতে পারে না, সেগুলো থেকেই যাবে, শেষ অবধি থাকবে। কিন্তু আসে মানুষ একা আর যায়ও একাই। It's always that's the truth, and এটা খুব একটু ডিপার ট্রুথ আছে, let's not get in there. No, but what I want to say, but what I want to mean is like এই যে মানুষগুলো থেকে যাবে, do you think that আমাদের বন্ধুত্বটাও থেকে যাবে না? Of course, yeah, of course. চলো আমরা একটুখানি দেখবো। তুমি নিশ্চয়ই এসছো যখন এতটা, এই সময়টায় কি কাজ হচ্ছে, অলরেডি নানা রকমের পুজো তো পেরিয়ে গেছে, এখন আসছে সামনে কি সরস্বতী পুজো, তার নিশ্চয়ই এটা প্রস্তুতি চতুর্দিকে হচ্ছে। এদিকে খড় বাঁধা হচ্ছে, আমি দেখো। সেটাই খোঁজার চেষ্টা করছিলাম যে সরস্বতী ঠাকুরের কোথায় মানে স্ট্রাকচার গুলো তৈরি করা, এই তো আপনারা তো জানেন যে একটা আর্টিস্টের চরিত্র করছেন এবং খুব ডিফিকাল্ট। রামকিঙ্কর বেজের চরিত্রের আধারে ওর চরিত্রটা তৈরি করা হয়েছে, ওর জন্য ডিফিকাল্ট তো বটেই, কিন্তু শিল্পী হিসেবে আপনাদের কাছে এটা কত আনন্দের যে একজন মৃৎশিল্পী, একজন স্কাল্পচার, তাকে নিয়ে এই ধরনের কাজ। একটা আমাদের ওপর নিয়ে যদি কাজ হয়, বিশেষ করে এমনি আর্টিস্টদের নিয়ে প্রচুর হয়েছে, কিন্তু একটা মৃৎশিল্পীকে নিয়ে কিন্তু এ ধরনের সিনেমাতে আমার মনে হয় এই প্রথম। আপনি কোথায় প্রতিমাগুলো করেন? আমি অ্যাকচুয়ালি করি আমার বর্ধমানে বাড়ি। বর্ধমানে? হ্যাঁ, বর্ধমান থেকে আমার কলকাতায় প্রতিমা আসে। আচ্ছা, হ্যাঁ, দুর্গাপূজার সময়। আপনার পপুলার গুলো কোনটা? আমার আমি শিব মন্দিরে করেছি, হ্যাঁ, চক্রবেড়িয়া করেছি, বাদামতলা আসার সঙ্গে করেছি। আপনি পূর্ণেন্দু দে? হ্যাঁ, আচ্ছা। আর এখানে যারা থাকে তারা ম্যাক্সিমাম পাল, কুমারটুলিতে যারা থাকে সবাই পাল। আপনার নাম নবপাল এন্ড পরিমল পাল। মানে দুটো সম্প্রদায় আছে, এদিককার যারা আছে ম্যাক্সিমাম ইস্ট বেঙ্গল থেকে এসেছে, তারা পাল সম্প্রদায়। ঢাকা বিক্রমপুর থেকে আসে রাখাল পাল, নেপাল পাল, ওদের ঘরানাটা একটা আলাদা, মনবাসী। আর এই দিকটা হলো মানে বর্ধমান ইত্যাদি করে ভাগ আছে। আচ্ছা, এখানে টাইটেলটা ওই জন্য দে আছে, দাস আছে, কর আছে, রুদ্রপাল, এরকম রুদ্রপাল, প্রদীপ রুদ্রপাল, এরকম আছে নাকি? এবং একটা কথা বলুন, এই ছবিটারও একটা বড় অংশ জুড়ে আছে মানে সবচেয়ে বড় দুর্গা, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। জানি যে সবচেয়ে বড় দুর্গাকে কেন্দ্র করে ঠিক কি হয়েছিল। একজন শিল্পী যখন এত বড় একটা ক্যানভাসে ভাবেন এবং ধরুন সেটা সামহাও ওয়ার্ক করলো না নানাবিধ অন্য কারণে, সেটা আপনাদের কিভাবে এফেক্ট করে? কোনো কাজ হয়তো পপুলার হয়, কোনো কাজ পপুলার হয় না। এটা যেমন হয়তো অনেক মানুষ আশা নিয়েছিল যে এই যেটা দেশপ্রিয় পার্কে হয়েছিল দেখবে, কিন্তু কোনো কারণে সেটা সবার দেখা হয়ে ওঠেনি। এটা একটা ভালো প্রচেষ্টা, হ্যাঁ, কিন্তু শিল্পীর একটা আক্ষেপ যে এতদিন ধরে সে এই কাজটা করে এগুলো কিন্তু সবাই সেইভাবে দেখতে পেল না, এবং সেটা যে একটা গল্পের মোড়কে আবার অন্যভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট হচ্ছে, এটা কিন্তু একটা নতুন। সব থেকে ভালো কমপ্লিমেন্ট কি মনে হয়? অনেক দিন থেকেই ভাবি যে তোমাকে নিয়ে অন্তত এই ধরনের সিনেমা সবাই করানো উচিত। আমি বলছি যে আপনার জীবনে কি ধরনের কমপ্লিমেন্ট, নিজের কাজের উপরে যখন কমপ্লিমেন্ট আসে, যখন প্রশংসা আসে, তখন কেমন লাগে? আমার তো দেখুন, আমি যখন ঠাকুর প্যান্ডেল করি, আমি না যেখানে এক্সিট গেট সেই জায়গায় আমি দাঁড়িয়ে থাকি, যে মানুষ মানে যেমন বেরোচ্ছে 10,000 মানুষ লাইন দিয়ে যখন বাইরে গিয়ে বলে না ঠাকুরটা দেখে এই এতটা কষ্ট, এতটা জার্নি করে এলাম, সেটা আমার মন ভরে গেল। এই যে শব্দটা শুনলাম, এটা কিন্তু মানে টাকা পয়সা আমি কিন্তু রিলেট করতে পারছি, কারণ আমরাও যখন শো করতে যাই, তখন শো করে যখন ফিরি, ওই যেই মানুষগুলো শেষ, আমার লাস্ট পারফরমেন্সই থাকে বেশিরভাগ সময় যখন শো করতে যাই, আমরা মাচায় যখন শো করতে যাই, ফেরার সময় ওই মানুষের রিয়াকশন, তখন যদি তাদের কণ্ঠে শোনা যায় যে দারুণ, ভালো, সুপারব হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে, সিনেমার ক্ষেত্রেও তাই। দর্শক যখন হল থেকে বেরোয়, ফার্স্ট শো ভাঙলো বা সেকেন্ড শো যখন ভাঙে, তখন যে রিয়াকশনটা বেরোয় সেটা কিন্তু অনেকটা ক্যারি ফরওয়ার্ড করে। লেখার থেকে ওইটা অনেক বেশি। আমরা সবসময় বলি যে ওয়ার্ড অফ মাউথ। দেশবন্ধু পার্কে এই মুহূর্তে প্রায় 5 লক্ষ লোকের ভিড়। ম্যাডাম, দেশবন্ধু পার্কের পুজোটা ইমিডিয়েটলি ব্যান করা উচিত। পারলে কিছু একটা তৈরি কর না, ধ্বংস করছিস কেন? হ্যাঁ, সারা জীবন ধরে তুই ধ্বংস করে এসেছিস, এবার আমার পালা। এরকম করিস না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে গেলে? তোর বাবু সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে মারই খেয়ে গেল। তুই কে? অসুর। আমার সৃষ্টির কারণে কোনো মানুষ মারা যায়নি। আমি অন্তর্মহল যখন ছবিটা হয়েছিল আমি অভিষেক বচ্চনকে দূর থেকে 3 দিন ট্রেন করেছিলাম আর কি। হ্যাঁ এটাও তো ওই একই মানে কিন্তু দুটো স্টোরি আলাদা ওকে নিয়ে। ওটা একটা তো গল্পের পার্ট হিসেবে পার্ট ছিল। ছিল। তো যাই হোক আমাকে কোথায় ছিলেন আপনি? আপনি যদি আগে বলতেন আমি আপনাকে ডেকে নিতাম। হ্যাঁ, এটা নিয়ে আমি যখন দেখলাম এটা নিয়ে তখন আমাকে অভিষেক বচ্চন বলেছিল ये কথা portrait अगर ये फिल्म मेरा फ्लॉप हो जाएगा तो मैं आपके बॉम्बे में ये धंधा शुरू कर दूंगा। না, কিন্তু জিত আমাকে এটা বলো, সত্যি ওদের তো একটা ধরনের ধরো মাটি ল্যাপা, খড় বাঁধা, এগুলোর এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আছে যেটা ভীষণ অথেন্টিক আর কি। যে ও অভিষেকের কথা বললো বলে আমার হঠাৎ অন্তর্মহলের চেহারাটা মনে পড়লো। ইটস ভেরি অথেন্টিক কাইন্ড অফ থিং। তোমাকে কতখানি ওটার মধ্যে ঢোকবার জন্য হাউ মাচ ডিড ইউ পুট? আমি ওয়ার্কশপ করেছিলাম 2-1 শিল্পীকে ডেকে অফিসে, আমিও ওয়ার্কশপ করেছিলাম এবং কি করেছি না করেছি এখন 3rd জানুয়ারি যখন দেখবেন তখন বোঝা যাবে যে এটা কতটা পেয়েছি না পেয়েছি না কত পেয়েছি দেখে বলবেন। একটা যে চেষ্টা করেছেন একটা অন্যভাবে, সেটাই তো আমাদের কাছে বড়। এটা থাকবে না, আমি এটাকে থাকতে দেবো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন এটা থাকবে। ওর মুখে একটা ডায়লগ আছে, তবে ইতিহাস হোক। এটা হয়তো নায়ক হিসেবে মনে হচ্ছে এটা বসানো, কিন্তু সত্যি সত্যি এমন এমন শিল্পী, বাঙালি শিল্পী আমরা দেখেছি, সেটা শুধুমাত্র আমি বলছি না যারা ঠাকুর গড়েন বা কিছু, শিল্প একটা বড় করে ধরলেও যাদের মুখের এক একটা এরকম ভাষা পুরো ডায়লগের মতো। ঋত্বিক ঘটকের প্রচুর এরকম আছে, মৃণাল সেন একটা অন্যরকম ধারা বলতেন, ইভেন সত্যজিৎ রায় ওই হয় ভেতরের আরতিটা বাইরে বেরিয়ে আসে ওর মুখে। তবে ইতিহাসকটা কিগান মান্ডি বলছে মানে, এবং এমন একটা চরিত্র ওকে দেওয়া হয়েছে যে চরিত্রটা কিছু বললে একটু সাবঅল্টার্ন একটা ক্যারেক্টার কিছু বলছে লোকের মনে হয়। শিল্পী হিসেবে আপনাদেরটা মনে হয় যখন প্রচন্ড ক্ষোভ রাগ কিছু থাকে এভাবে বেরোয় নাকি শিল্পে বেরোয়? কিছুটা ভাষা তো আমাদের মূলত ভাষার চাইতে বেশি বেরোয় শিল্পে। আমরা যখন হতাশা থাকে তখন যেটা সৃষ্টিটা হয় সেটা কিন্তু একদম অন্যরকম। আমাদের বারবার হতাশা আস্তে আস্তে একটা কাজ হলো, দুটো কাজ পারলাম না ঠিক করতে, তৃতীয় কাজে কিন্তু আমরা অনেকটা জাম্প। রবীন্দ্রনাথ যত দুঃখ পেয়েছে তত কলম থেকে তার লেখা বেরিয়েছে। ব্যথা তো অনেক কিছু তৈরি করে, আমি মানে ক্রিয়েটিভিটি জন্মায়। আমি আনন্দে যে খুব হ্যাপি তার থেকে মনে হয় কম না পাওয়াতে বেশি আসে। আমি শান্তিনিকেতনের স্টুডেন্ট, কলাভবনে মানিটা বিশেষ করে আমাদের কিংকর্তার সম্পর্কে অনেক গল্প শুনেছি। কিংকর্তা এরকম কাজ করতেন, করতে করতে যদি ভালো না হতো না মানে নির্মম ভাবে ভাঙতেন। তোমার মুখে একটা ডায়লগ আছে না, রবীন্দ্রনাথ এসে না বললে আমি শুনবো না, এটা কিন্তু রামকিঙ্করের মুখের ডায়লগ ছিল। ওনাকে কেউ কিছু বোঝাতে পারতেন না, তখন উনি বলতেন যে যাও স্বয়ং রবীন্দ্রনাথ যদি এসে বলেন তবে আমি তার কথা শুনবো। আচ্ছা, সো ইট ইজ আ ক্লিয়ার, মানে পাভেল ওইভাবেই লিখেছে। বাহ 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 বাহ। আপনার কি ফার্স্ট জেনারেশন না কন্টিনিউ করছে জেনারেশন? কেউ ফার্স্ট জেনারেশন, আমাদের সব দ্বিতীয় তৃতীয়। আচ্ছা, ওরা অ্যাকচুয়ালি বাগবাজারের প্রতিমা করে, যেটা একদম মানে কলকাতা শহরে যে প্রতিমা না দেখলেই নয়। আচ্ছা, ওর দাদুর আমল থেকে হয়ে আসছে, বাবা করেছে এখনো। আচ্ছা, আর ওই আলাদা আলাদা যখন অর্ডার গুলো আসে বা বাগবাজারে যখন হয় তখন প্রতি বছর একটা আলাদা করে ইমাজিনেশন করা হয় যে হ্যাঁ এবারে কি ধরনের প্রতিমা হবে। বাগবাজারের ক্ষেত্রে কিন্তু চিরাচুরি যেটা হয়ে আসছে সেটা মানে ওদের পান থেকে চেঞ্জ হয়, ওদের থিমেটিক কিছু নয় তো, পান থেকে চুন খুঁজলেই ওদের আবার অন্যরকম, মানে যেটা হয়ে আসছে সেই জিনিস সেটাই ট্রেডিশনালি ওটাকেই মেনটেন করা হয় এবং প্রতিমাও সেম থাকে। ওই জন্য প্রত্যেক বছর ওই একই লোক থাকে, মানে এটাও মেনটেন করা হয়। বংশ পরম্পরায় চেঞ্জ হবে না, কারণ তাহলে ঘর চেঞ্জ হয়ে যাবে। যখন বলে এই আর্টিস্ট চেঞ্জ হয়ে যাবে, ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে, ঘরানা চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য চেঞ্জ করা হয় না। আমার দাদু বর্ধমান মহারাজার আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, আমার কটা প্রতিমা আপনি স্পেশালাইজড আপনার কোনটায়? স্পেশালিস্ট আমি দুর্গা প্রতিমা দুটো কি তিনটে করে থিমের জন্য। আচ্ছা, এমনি আর বেশি। আচ্ছা, দুর্গাপুজো। বাকি কি ধরনের স্কাল্পচার আপনার স্পেশালিটি? আমি ব্রোঞ্জ, স্টোন এসব করি। আপনার? আমি বেসিক্যালি দুর্গা ঠাকুরই করি এবং থিমের প্যান্ডেল সমেত। সারা বছরে কটা দুর্গা ঠাকুর আপনি তৈরি করেন?
আমি দুর্গাপুজোর সময় প্রায় 17-18টা দুর্গা ঠাকুর একদম তৈরি করি। মানে ট্র্যাডিশনাল। বাহ, আর দুটো প্যান্ডেল মোটামুটি করে, এই যেমন এবছরে গৌরী বাড়ি থেকে কুমারটুলি করেছে, এশিয়ান পেন্টস পেয়েছে 17তে। আচ্ছা আচ্ছা। আর আপনার আমরা খালি 45 একদম মানে মানে প্রতি বছর? মানে এটা গোটা বছরটা জুড়ে বছর থাকে। ধরে। শুধু দুর্গা ঠাকুর দুর্গাই 45টা। 45টা করতে হয়। সারা বছরে হ্যাঁ, বিশাল না, কর্মযোগ, এদের অনেক একটা মানুষ। টিম আছে, প্রচুর টিম আছে। হ্যাঁ। টিম ওয়ার্ক হচ্ছে মূল হ্যাঁ, কারিগর, of course, team of course, work। of course. আর অ্যাকচুয়ালি আমি যেটা করি শখে তিনটে করি। না না, আমার জন্য তাই, আমি তো কাজ করছিলাম, দেখছিলাম তো কতগুলো মানুষ কাজ করছিল। আমাদের সিনেমায় শর্টও আছে এরকম যে আমরা ওয়ার্কারদের সাথে, যারা কো ওয়ার্কার্স আছে তাদের সাথে বসে বসে খাচ্ছি দাচ্ছি অ্যান্ড অল দ্যাট, এগুলো একটা টেন্ট, এই ধরনের টেন্টগুলো করা হয়েছিল। আমার দেখে এগুলো মনে পড়ছিল যে হ্যাঁ, আমাদের এই ধরনের টেন্ট করা হয়েছিল, সামওয়্যার লাইক দিস। কারণ বৃষ্টি পড়লে যাতে না ভেজে হ্যাঁ ক্ষতক্ষতি হ্যাঁ, না আর বৃষ্টি হয়। হয়েছিল আমাদের শুটিং এর সময়। তারপরে ওই শুকোনোর সময় যে Blow lamp দেওয়া। হ্যাঁ, এটা মানে এখানকার ধর্ম, যে শুকোবে না শীত বর্ষাকাল, ব্লো ল্যাম্প ইউজ হবে। এই মুহূর্তে যেখানটা আমরা, যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি জিৎ, সিএ আর এনআরসি নিয়ে যখন দেশ উত্তাল, তুমি ভাবো এই কুমারটুলি পুরো আধা আধি ভাগে ভাগ, রুদ্রপালদের একটা, পালেদের একটা, কিন্তু আমরা বছরের পর বছর দেখেছি এরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কিভাবে কাজ করছে। কোথা থেকে তাদেরকে নাগরিকত্ব সম্মেলনী বিল আর এনআরসি করবে, কি আমি ঠিক বললাম কিনা? আপনাদের এখানে পাড়াটা এটা কিরকম একসাথে চেহারা? মিলেমিশেই কাজ, এই একসঙ্গে মিলেমিশে কাজ হয়। এখানে ওইভাবে ভাগ হয় না, দুটো দেশ, দুটো এই সম্প্রদায়, দুটো ঘরানা, কিচ্ছু ভাগ হয় না। এখানে একসঙ্গে মিলেই সবাই কাজ হয়। এখানে মূল কারিগর হয়তো দেখা গেলো ইস্ট বেঙ্গলের যারা এসছে, কিন্তু তার মূল সোর্স আসছে কিন্তু বর্ধমান থেকে বা নদিয়া থেকে, এরকম কাজ। এখানে অনেক যারা জুনিয়র আর্টিস্ট আছে বা হেল্পার আছে, তারা সবাই হচ্ছে নদিয়া আর বর্ধমান থেকে। গ্রেট, আপনারা ভালো কাজ করতে থাকুন। আর একটা সময় আসবে, আমার মনে হয় ভালো কাজ করলে তার রেকগনিশন পাওয়াই যায়, কখনো কখনো লেট হয়, বাট পাওয়া তো ডেফিনেটলি যায়। আমরা কেউ সবাই কিছু না কিছু পেয়েছি, Of course, হ্যাঁ। মানে একদম ফেলিওর নই, তা নাহলে আজকে আমরা প্রায় হ্যাঁ, তো ওই গ্র্যাটিটিউডের সাথে আমরা নতুন বছরের দিকে এগোই। চলছি। এবং হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ভালো থাকবেন, আর ওষুধটা দেখবেন যদি মনে হয় যে হ্যাঁ হিগান মান্ডি ঠিকঠাক গেছে বা বাকিরাও ঠিকঠাক করেছে কিনা। অবশ্যই দেখবো, এবং আমি বলবো তো দেখো আমাদের জন্য একটা সিনেমা। Correct? হ্যাঁ, সিনেমা হয়েছে, তুমি দেখো। এটা থাকবে না, আমি এটাকে থাকতে দেবো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন এটা থাকবে। আমরা এখানকার মৃৎশিল্পীদের কথা শুনলাম, জিৎ নিজেই সে ইন্টারঅ্যাক্ট করলেন ওদের সঙ্গে, এবং ওদেরও সমস্যার কথা খানিকটা শোনা গেল, উঠে এলো। দেখুন, ছবির প্রমোশন যে শুধু ছবির কথা বলে এমন তো নয়, ছবির প্রমোশন জীবনের কথাও বলে। সেই জীবনগুলোকেই আজকেই কুমোরটুলিতে এসে সুপারস্টার জিৎ ছুঁয়ে গেলেন। বাকিটা নিশ্চয়ই ওষুধ দেখার পর আপনারা বলবেন। আপাতত কুমারটুলি থেকে ক্যামেরায় দেবাশিস চন্দ্র ও মিন্টু বসাকের সঙ্গে শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়, জি 24 ঘন্টা।